নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা ভান্ডারে যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেসে আছে তাদের আবার নতুন করে ভেরিফিকেশন করছে। কারা ভেরিফিকেশন করছে? বাড়িতে বাড়িতে গিয়ে নাকি ফোন করে? কি কি প্রশ্ন করছে, কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে, সমস্ত কিছু বলছি। কোনো ফর্ম জমা দিতে হবে কিনা সেটাও বলবো। তো আমাদের এলাকাতে এই ফর্মটা দিয়েছে, আমার বাড়ি পঞ্চায়েত এলাকায়। তো দেখতে পাচ্ছ অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত তদন্ত প্রতিবেদন, এটা একটা সুপারিশ ফর্ম। দেখো এখানে আন্দুলবেড়িয়া 1 গ্রাম ব্লক হচ্ছে বেলডাঙ্গা 2, সেখানে এই সুপারিশ ফর্মটা দিয়েছে। এখানে আবেদনকারীর নাম লেখা আছে, আবেদনকারীর পিতা বা স্বামীর নেম, যে হেড অফ দ্য ফ্যামিলি তার এখানে নাম লেখা আছে, আবেদন নাম্বার দেয়া আছে, আধার নাম্বার দেয়া আছে, এখানে মোবাইল নাম্বার মেনশন করা আছে। এবং এখানে কি বলা আছে এই ফর্মে? বলা আছে দেখো, যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন কিনা তার যাচাই করুন। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারে তুমি যদি আবেদন করে থাকো, তুমি এই ফর্মে টাকা পাওয়ার জন্য যোগ্য কি যোগ্য না তার একটা সুপারিশ ফর্ম সুপারিশ করা হচ্ছে। সেই ফর্ম এখানে বলা আছে যে পরিবারের কেউ রাজ্য সরকারি কর্মচারী বা সরকারি পেনশন ভোগী কিনা। তো এক্ষেত্রে আমার হবে না। যেসব নারী আয়কর প্রদান করেন, আমার ক্ষেত্রেও কিন্তু এই না এখানে টিকমার্ক হবে। এবং অবৈধ অভিবাসী মানে ভারতীয় নাগরিক নন, অবৈধভাবে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তাহলে না। তাহলে এই তিনটে ক্ষেত্রে আমার কিন্তু না হবে। তো সেখানে রয়েছে যে এই ফর্মটা সুপারিশ করবে কি করবে না, তাহলে এটা সুপারিশযোগ্য নয় বা সুপারিশ 1, 2, 3 এই অপশনের জন্য সুপারিশযোগ্য নয় করা হয়েছে। মানে এই 1, 2, 3 যে পয়েন্ট গুলো, এগুলো প্রত্যেকটা না না না, যেটা কিনা সঠিক ফর্ম ফিল আপ। তো এইটা এবার কি করতে হবে? জমা দিতে হবে। এবার দেখো ফর্মে এখানে ডেট লিখতে হবে, কবে ভেরিফিকেশন হয়েছে বাড়ি এসে, এবং কে ভেরিফিকেশন করছে সে সই করবে, এবং কোন পোস্টে আছে তার পোস্টের নাম লিখবে। তারপরে এই ফর্মটা নিয়ে গিয়ে জমা দেবে। এবার একটা ফ্যামিলিতে যদি দুজন মহিলা এখানে অন্নপূর্ণাতে আবেদন করে, তাহলে দুজনকেই কিন্তু এরকম আলাদা আলাদা ফর্ম দিচ্ছে এবং সেই ফর্ম সুপারিশ করে জমা নিচ্ছে। তাহলে তুমি কমেন্ট করে জানাও তোমার এলাকায় এরকম কোনো ফর্ম দিয়েছে কিনা। তো এটা আমি একটা ফর্ম দেখালাম, এরকম আরো প্রচুর ফর্ম দেখতে পাচ্ছ। এখানে ভিডিও এবং পঞ্চায়েত অফিস ধরে ধরে দেখো প্রচুর ফর্ম রয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা ফেসবুক থেকে এবং আমাদের যে সমস্ত পরিচিত লোকজন রয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করে তোমাদেরকে আমরা একসঙ্গে দেখাচ্ছি। তাহলে তুমি কালে আমাকে কমেন্ট করে জানাও যে তোমার যদি আন্ডার ইনকোয়ারিতে থাকে, তার মানে বর্তমানে ভেরিফিকেশন চলছে। এবার এই ভেরিফিকেশন চলাকালীন তোমার বাড়িতে ফোন করেছে কিনা, বা বাড়িতে গিয়ে ভিজিট করে ভেরিফিকেশন করেছে কিনা, বা কোনো ফর্ম জমা দিতে হয়েছে কিনা, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। তো এইখানে দেখো 4ই জুলাই যে মিটিং হয়েছিল চিফ এক্সিকিউটিভ ওয়েস্ট বেঙ্গলের, সেখানে সেই 4ই জুলাই যে নোটিশে বলা আছে যে 5ই জুলাই থেকে শুরু করে 12ই জুলাইয়ের মধ্যে যত ফর্ম আছে সেগুলোকে ভেরিফিকেশন করে তার রিপোর্ট সাবমিট করতে হবে। তাহলে মাত্র 7 দিন সময় আছে সরকারি আধিকারিকদের কাছে এই ফর্মটা ভেরিফিকেশন করার। সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন যদি অন্নপূর্ণা যোজনা পোর্টালে যাও, এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এইখানে দেখতে পারবে সরকারি আধিকারিকদের তো এইটা ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, আর আমাদের জন্য ছিল এইটা, সাধারণ নাগরিকদের জন্য ছিল এইটা। কিন্তু এখানে দেখো অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার এই একটা নতুন ফর্ম ওপেন হয়েছে। তাহলে যে ইনকোয়ারি অফিসার মানে যে ভেরিফিকেশন করছে, সেটা আশাকর্মী হতে পারে বা অন্য কেউ হতে পারে, সে যখন তোমার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে, সে এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করে তার যে লগ ইন আইডি আছে সেটা দিয়ে সে এই পোর্টালে লগ ইন করবে। দেখো এই পোর্টালে লগ ইন করার অপশন আছে, তার আশাকর্মীর ইউজার আইডি পাসওয়ার্ড বসাবে, ক্যাপচা দেখে দেখে সে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমার কাছে যা জানতে চাইবে সেই ডেটা অনুযায়ী এখানে কিন্তু সাবমিট করবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু পোর্টালে নতুন ফিচার্স অ্যাড হয়েছে বা সুযোগ সুবিধা অ্যাড হয়েছে বা পরিবর্তন হয়েছে, যেই অনুযায়ী অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কারণ সরকারি আধিকারিকদের কাছে 7 দিন সময় আছে 12ই জুলাইয়ের মধ্যে সমস্ত ফর্মগুলো যেগুলো সাবমিটেড আছে বা আন্ডার প্রসেসে আছে বা আন্ডার ইনকোয়ারিতে আছে সেগুলো কিন্তু ভেরিফিকেশন করে দেওয়া হবে। তাহলে চিন্তা করবে না, রেডি হয়ে থাকো যে তোমার বাড়িতে যে কোনো সময় ভেরিফিকেশনের জন্য আসতে পারে বা ফর্ম জমা দিতে হতে পারে। এবার চলো ভেরিফিকেশন আসলে কি কি প্রশ্ন করছে সেগুলো জেনে নিই। আর যদি ফর্ম জমা দিতে হয় কোথায় জমা দেবে, কি করে জানবে, সবকিছু বলছি। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে কেন হঠাৎ ভেরিফিকেশনের প্রয়োজন পড়ছে। এখানে যেমনটা কি বললাম, সরকারি লক্ষ্যমাত্রা 7 দিন, 7 দিনের মধ্যে সমস্ত যে সমস্ত অমীমাংসিত আবেদন রয়েছে সেগুলো যাচাই করে তার রিপোর্ট সাবমিট করতে হবে, সেই অনুযায়ী স্ট্যাটাস দেখাবে। তাহলে এখানে সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে। তোমার ফর্ম আগে রিজেক্টেড দেখাচ্ছিল, কিন্তু সেই রিজেক্টেড বদলে এখন আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে। মানে আবেদনকারীদের একটা সেকেন্ড চান্স দিয়েছে যে রিজেক্টেড ফর্মগুলো যাতে আবার ভেরিফিকেশন করে যোগ্যদের বাছাই করা যায়।
ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, প্রকৃত যোগ্যদের চিহ্নিত করা এবং ভুল তথ্য ফিল্টার করা, মানে ভুল তথ্য দিলে তুমি এই ভেরিফিকেশনেই সেটা শোধরাতে পারবে বা সংশোধন করতে পারবে। পেমেন্ট ফেইল হলে বা দীর্ঘদিনের পেন্ডিং, যদি আবেদনের স্ট্যাটাস পেন্ডিং থাকে বা আন্ডার ইনকোয়ারি থাকে, সেটাও কিন্তু এই ভেরিফিকেশনে সমস্যা হয়ে শুধরে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে যাদের সমস্যা ছিল, অ্যাপ্রুভ হয়নি, প্রত্যেকের কিন্তু ভেরিফিকেশন করতে পারে। এবার এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে তোমার সেটা আগে দেখে নাও। আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস এই দুটোর মানে একই, সেটা হচ্ছে তোমার তথ্য আবার নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। তো ব্লক লেভেল বা পঞ্চায়েত লেভেলের পক্ষ থেকে তোমার তথ্যগুলো আবার ভেরিফিকেশন বা যাচাই করা হবে। দেখো, পঞ্চায়েত গ্রাম এলাকায় থাকলে পঞ্চায়েত বা বিডিও বা মিউনিসিপ্যালিটি এই অফিসে তুমি গিয়ে খবর নিতে পারো কোনো ডকুমেন্ট জমা নিচ্ছে কিনা, ঠিক আছে। যাদের রিজেক্টেড দেখাবে তাদের ফর্মটা কিন্তু কোনোভাবে আর কি হবে না, অ্যাপ্রুভ হবে না, সেটা বাতিল করা হবে। তবে রিজেক্টেড স্ট্যাটাস এখন কারণ নেই, সবার আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এবার অনেকের পেমেন্ট ফেইলিয়ার এসছে, এর মানে কি? এখানে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে বা লিঙ্কিং এর সমস্যা আছে। তোমার কিছু করার দরকার নেই, তুমি শুধু চেক করো যে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা। অনেকের ডিবিটি অ্যাক্টিভ আছে, আর কেওয়াইসি করা আছে কিনা। তো ডিবিটি আর কেওয়াইসি ঠিক থাকলে তোমাকে আর কিছু করতে হবে না পেমেন্ট ফেইলিওর দেখালে। এক্ষেত্রে কি হবে, প্রশাসন, সরকার, ব্যাংকের নোডাল অফিসারদের সঙ্গে কথা বলে তারা দেখছে যে এই ব্যাপারটাকে কি করে সলভ করা যায়। তো যাদের পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছে তাদের জন্য এখন কিছু করার দরকার নেই, শুধুমাত্র ডিবিটি লিঙ্ক করা আছে কিনা বা কেওয়াইসি করা আছে কিনা এটা তুমি চেক করে নাও। সব যদি ঠিক থাকে তাহলে তোমার আর কিছু করার প্রয়োজন নেই। প্রশাসন বা সরকার ব্যাংকের নোডাল অফিসারদের সঙ্গে কথা বলছে যে কেন সরকারি ট্রেজারি থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না, তার সমস্যার সমাধান বের করার চেষ্টা করছে। সমস্যার সমাধান হয়ে গেলে টাকাটা ঢুকে যাবে। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন জনকল্যাণ শিবিরে, তাদের ফর্মটা কিন্তু 10ই জুলাইয়ের মধ্যে সরকারি আধিকারিকদের ডেটা এন্ট্রি করে ফেলতে হবে, এরকমটা নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে তোমার ফর্মটা অনলাইনে ডেটা এন্ট্রি হয়েছে কিনা তুমি একবার চেক করে নিতে পারো পোর্টালে গিয়ে। সেখানে গিয়ে তুমি স্ট্যাটাস দেখতেও পারবে বা দেখাবে যে অলরেডি ওই আধার নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করা রয়েছে। এবার ভালো করে দেখে নাও যে কিভাবে অনুমোদন হয়, মানে ফর্মটা কিভাবে অনুমোদন হচ্ছে, মানে অ্যাপ্রুভাল কিভাবে হচ্ছে। তোমাদের ফর্মটা আন্ডার ইনকোয়ারি রয়েছে বা আন্ডার প্রসেসে আছে, এবার এখান থেকে অ্যাপ্রুভালে যে হবে এর মধ্যে কি কি প্রসেস ফলো করতে হচ্ছে সরকারি আধিকারিকদের, বা তোমার ফর্মটা কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে পঞ্চায়েত স্তর বা ব্লক স্তর থেকে ভেরিফিকেশন করা হচ্ছে। তাহলে পঞ্চায়েত স্তর থেকে আশা কর্মীরা বা মিউনিসিপ্যালিটি থেকে আশা কর্মীরা ইনকোয়ারি বা ভেরিফিকেশন করছে, যাচাই করছে। কি বলা আছে, পঞ্চায়েত কর্মীরা ইনকোয়ারি অফিসার আইডি ব্যবহার করে আপনাদের আবেদন যাচাই করেন এবং যোগ্য হলে সুপারিশ বা রেকমেন্ড করে দেন যে হ্যাঁ এই মহিলার আবেদন ঠিক আছে, এবার এর অ্যাপ্রুভাল দেওয়া যেতে পারে। যেমনটা কি দেখালাম অন্নপূর্ণা যোজনা পোর্টালে দেখতে পাচ্ছ, এই যে এনকোয়ারি অফিসারকে অ্যাক্সেস করার জন্য একটা পোর্টালের অ্যাক্সেস দেওয়া আছে। তোমার বাড়িতে যখন ইনকোয়ারি অফিসার যাবে তখন সে এই পোর্টাল ওপেন করবে, এই অপশনে ক্লিক করবে, তার নিজস্ব এটা লগ ইন আইডি ব্যবহার করতে পারবে। তো এইখানে লগ ইন আইডি ব্যবহার করে সে কি করবে, লগ ইন করবে এবং তোমার ডেটা মিলিয়ে দেখবে, তারপরে তোমার ফর্মটা রেকমেন্ড বা সুপারিশ করে দেবে যে না এর সমস্ত কিছু ঠিক আছে, একে অনুমোদন দেওয়া যেতে পারে। এবার সুপারিশ তারা করবে, যাবে কোথায় সুপারিশটা, যাবে তোমার ব্লক বা বিডিও অফিসে। তারপরে হচ্ছে ব্লক অফিসের কাজ। তাহলে তোমার বাড়িতে যখন ভেরিফিকেশন করতে আসবে তখন অবশ্যই সঠিক তথ্যগুলো দেবে, তাহলে এখানে ভেরিফিকেশন তোমার সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমার কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে পঞ্চায়েত কর্মীরা ইনকোয়ারি করার পরে সেটা ব্লক স্তরে ভেরিফিকেশন করা হয়, তোমার তথ্য বিডিও অফিসে পৌঁছায়, সেখানকার কর্মীরা ভেরিফাইং অফিসার আইডি দিয়ে চূড়ান্ত যাচাই করে অনুমোদন দেন। ঠিক আছে, তো এখানে ভেরিফিকেশন করারও অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেস অপারেটর, ঠিক আছে। তো অ্যাক্সেস অপারেটর মানে বিডিও লেভেলের কর্মীরা অ্যাক্সেস অপারেটরে ক্লিক করে এখানে তারা লগ ইন করে তারা কিন্তু এবার তোমার ফর্মটাকে অনুমোদনের জন্য পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাহলে সমস্ত প্রসেস এখানে কিন্তু দেওয়া আছে। দেখো এখানে কি বলেছে, আবেদনকারীর আধার কার্ড এবং ভোটার কার্ড এগুলো কিন্তু তারা অবশ্যই দেখে তার উপরে বেস করে এই তথ্যগুলো এখানে পোর্টালে পুট করছে, যাতে তোমার ভেরিফিকেশন সম্পূর্ণ হয় এবং তোমার ফর্মটা অ্যাপ্রুভাল পেয়ে যায়। ঠিক আছে, এইবার পেমেন্ট হয় যখন ব্লক স্তর থেকে ভেরিফিকেশন কমপ্লিট করবে তখন ডিএম অফিস থেকে তোমার অ্যাপ্রুভাল দিয়ে দেবে, তারপর তোমার পেমেন্ট ছাড়া হবে। অনুমোদিত বা অ্যাপ্রুভ দেখালে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাহলে এইটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। ঠিক আছে, একদম A to Z আমি বলে দিলাম, ভালো করে মাথায় রাখবে। তাহলে ভেরিফিকেশন কিভাবে হচ্ছে, 4টে পদ্ধতি আছে। শুধু বাড়িতে এলেই ভেরিফিকেশন হয় না, যে কোনো পদ্ধতিতে ভেরিফিকেশন হতে পারে। প্রথমত যেটা বাড়িতে ভিজিট, সরকারি কর্মীরা বা আশা কর্মীরা সরাসরি আপনার বাড়িতে এসে তথ্য যাচাই করতে পারেন, এটা একটা হচ্ছে ভেরিফিকেশনের একটা প্রক্রিয়া। দ্বিতীয়ত তোমাকে ফোন কল করতে পারে পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে, ফোনে তোমার তথ্য জানতে চাইতে পারে, তাহলে তোমার ফোন নাম্বার অ্যাক্টিভ রাখবে যেটা পোর্টালে দিয়েছিলে। দ্বিতীয়ত কোনো এলাকায় মিউনিসিপ্যালিটিতে ক্যাম্প বসছে,
অনেক এলাকায় স্কুল বা নির্দিষ্ট ক্যাম্পে ডেকে সেখানে ডকুমেন্ট যাচাই করা হচ্ছে। এছাড়া অফিসে ডাকা হচ্ছে, বিডিও অফিস বা পৌরসভায় নির্দিষ্ট দিনে ডকুমেন্ট নিয়ে উপস্থিত হতে বলা হচ্ছে যাতে তারা ভেরিফিকেশন করতে পারে। তাহলে এই 4টে প্রসেসের মধ্যে যে কোনো প্রসেসে ভেরিফিকেশন হতে পারে তোমার এলাকায়। তোমার এলাকায় কিভাবে ভেরিফিকেশন হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ইতিমধ্যে তোমার ভেরিফিকেশন হয়ে গেছে কিনা বা ইনকোয়ারি হয়ে গেছে কিনা সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলো না। তো 12ই জুলাইয়ের পর থেকে তোমরা আশা করি একটা রেজাল্ট বা স্ট্যাটাসে পরিবর্তন দেখতে পারবে যে অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্টেড হলো। তাহলে সরকারের অফিসিয়াল যেটা প্ল্যান সেটা হচ্ছে বাড়িতে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করা বা গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন করা, যাতে ভেরিফিকেশনটা ঠিকঠাক হয়, কেউ যেন বাদ না যায় এবং অযোগ্যরা যেন টাকা না পায়। 7 দিনের মধ্যে সরকার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। 12ই জুলাইয়ের মধ্যে সমস্ত ফর্ম ভেরিফিকেশন করে দেবে এবং যে নিয়ম আছে সেই নিয়মেই ফর্মটা অনুমোদন দেওয়া হবে। এইবার এখানে দেখো মাঠ পর্যায়ে বা গ্রাউন্ড রিয়েলিটি কি আছে। অফিসে প্রচুর লোকজন ভিড় করছে এবং সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। বহু মানুষ বিডিও অফিসে ভিড় করছেন, সব জায়গায় বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না। কোনো বিডিও অফিস নির্দিষ্ট ফর্ম দিচ্ছে, কেউ শুধু ডকুমেন্টের জেরক্স নিচ্ছে। তাহলে এক এক বিডিওতে বা এক এক এলাকায় ভিন্ন ভিন্ন নিয়ম। এসওপির অভাব, স্ট্যান্ডার্ড অপারেশন, মানে যাদের আগে 3টে পাকা ঘরের জন্য রিজেক্ট করা হয়েছিল তাদের জন্য নতুন নির্দেশিকা এখনো পরিষ্কার নয়। অফিসাররা শুধু কাগজ জমা নিচ্ছেন গাইডলাইনের অপেক্ষায়। অর্থাৎ 3টে বা তার বেশি পাকা রুম যুক্ত ঘর থাকলে, ছাদ দেওয়া ঘর থাকলে তোমার আবেদন বাতিল করা হবে কি অ্যাপ্রুভ করা হবে, এইটার গাইডলাইন পরিষ্কার করে বলা নেই। যার জন্য সরকারি আধিকারিকরা বা বিডিও অফিসরা শুধুমাত্র তোমার ডকুমেন্ট জমা নিয়ে রাখছে। অ্যাপ্রুভাল করবে নাকি রিজেক্ট করবে সেটা গাইডলাইন আসলে তারা সেই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, কারা আপনার ভেরিফিকেশন করতে যেতে পারে? বিডিও অফিসের কর্মীরা যেতে পারে, আশা কর্মীরা যেতে পারে, আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীরা যেতে পারে এবং পঞ্চায়েত ও পৌরসভার কর্মীরা যেতে পারে। যেই যাবে না কেন সে অনুমোদিত সরকারি কর্মী বা সরকারি অফিসার। ঠিক আছে, তাহলে কি কি প্রশ্ন করছে তোমার বাড়িতে ভেরিফিকেশন করতে গিয়ে প্রশ্নগুলো দেখে নাও। তোমার পরিবারের আয় কত, মাসিক বা বার্ষিক মোট ইনকাম কত পরিবারের সকল মেম্বারদের মিলিয়ে, পরিবারে কতজন সদস্য আছে এবং কে কি কাজ করেন, মানে সরকারি চাকরি করেন কিনা সেটা দেখছে। পাকা ঘর, আপনার বাড়িতে ঠিক কতটা পাকা ঘর আছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আগে যা ভুল করেছিলেন আবেদনের সময় কোনো টাইপিং বা তথ্যগত ভুল হয়েছিল কিনা, যদি ভুল হয়ে থাকে সেটা সংশোধন করে নেবে ভেরিফিকেশন করতে গেলে। এছাড়া অ্যাপ্লিকেশনের ডেটা, অনলাইন আবেদনকারীদের অ্যাপ্লিকেশন আইডি এবং অফলাইনে ব্যবহৃত মোবাইল নাম্বার তারা দেখতে চাইছে। তাহলে যেটুকু প্রশ্ন করবে তার সঠিক উত্তর দেবে। এখানে বলে রাখি ইনকাম ট্যাক্স নিয়ে একটা প্রশ্ন করতে পারে যে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা। তো ফর্মে মেনশন ছিল ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, যার মানে হচ্ছে যে 12 লাখ টাকা বছরে ইনকাম করলে তার উপরে ইনকাম ট্যাক্স লাগে। বাদ বাকি টিডিএস যদি ফাইল করো মানে ট্যাক্স রিফান্ড নিতে চাও সেগুলো ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে না। তো তোমার বাড়িতে যদি এসে ইনকাম ট্যাক্সের প্রশ্ন করে বলবে যে ইনকাম ট্যাক্স দিই না যদি তুমি 12 লাখের উপরে ইনকাম না করে থাকো। আর টিডিএস পিডিএস কাটলে এসব বলার দরকার নেই। ডকুমেন্ট কি রাখবে? আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, অনলাইনে অ্যাপ্লিকেশন করলে তার প্রিন্ট আউট বা রিসিপ্ট কপি রাখবে, ভোটার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই রাখবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের অন্যান্য ডকুমেন্ট গুলো রেডি রাখতে পারো, তারা দেখতে চাইতে পারে। এবার তুমি কি করতে পারবে ভালো করে দেখে নাও। পঞ্চায়েত পৌরসভায় যেতে পারো। প্রথমে তোমার স্থানীয় অফিসে গিয়ে কথা বলো যে ওনারা কিভাবে ভেরিফিকেশন করাচ্ছেন তা জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ওনাদের কাছ থেকে জেনে আসুন যে ফর্ম নিয়ে তারা ভেরিফিকেশন করছে নাকি অফিসে আমার যেতে হবে নাকি কল করবে, কিভাবে ভেরিফিকেশন করছে। যদি কোনো ফর্ম দেয় ফর্ম ফিল আপ করে জমা দিন বা কল করলে ওয়েট করুন। তাহলে পঞ্চায়েত থেকে যদি তো কোনো নির্দিষ্ট উত্তর না পান তাহলে আপনি ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। তাহলে স্থানীয় বা আপনার এলাকায় কিভাবে ফর্ম জমা নিচ্ছে নাকি ফর্ম জমা নিচ্ছে না নাকি শুধু ডকুমেন্টের জেরক্স জমা নিচ্ছে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তাহলে তোমার এলাকায় যেভাবে কাজ হচ্ছে তুমি সেভাবে ভেরিফিকেশনটা করে নাও, এটি অতি গুরুত্বপূর্ণ। যেই কারণে তোমার ফর্মটা বাতিল হতে পারে 3টের বেশি পাকা ঘর থাকলে, ঠিক আছে, পরিবারের নামে 3টের বেশি পাকা ঘর থাকলে ফর্মটা বাতিল হতে পারে। পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে, ইনকাম ট্যাক্স আবার বলে রাখি 12 লাখের বেশি বার্ষিক ইনকাম করলে সম্ভবত ইনকাম ট্যাক্স দিতে হয়। এই লিমিটটা একবার তোমরা ক্রস চেক করে নেবে। বাদ বাকি টিডিএস বা আইটিআর ফাইল করলে সেটা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। তো যারা টিডিএস আইটিআর ফাইল করো কিন্তু 12 লাখ ইনকাম নেই তারা কিন্তু এখানে লিখবে ইনকাম ট্যাক্স দাও না। ঠিক আছে, এইবার জিএসটি রেজিস্ট্রেশন, তোমার পরিবারের কারোর নামে জিএসটি আছে কিনা, মানে বিজনেস করলে জিএসটি দিতে হয়, জিএসটি নাম্বার বের করতে হয়, সেটা আছে কিনা। তথ্যের মিল, ভেরিফিকেশনের সময় যদি তথ্য আবার ভুল দাও তাহলে কিন্তু আর কোনো অপশন নেই। একবার তো অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় টাইপিং মিস্টেক করেছো বা যে কোনো কারণে ভুল করেছো যার জন্য রিজেক্টেড হয়েছিল, তারপর আন্ডার ইনকোয়ারিতে গেছে, আবার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে। এখনো যদি তথ্যে কোনো ভুল দাও বা
কোনো কিছু সমস্যা থাকে আর কিন্তু সুযোগ পাবে না। তো এবার এই ভুলগুলো করবে না, ঠিক আছে? তাহলে চূড়ান্ত পরামর্শ, প্রথমত আতঙ্কিত হবে না, প্রস্তুত থাকবে। আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেস দেখালে সেখান থেকেই তোমার সেকেন্ড চান্স, যেখানে ফর্মটা অ্যাপ্রুভাল পাওয়ার বা টাকা পাওয়ার সুযোগ আছে। আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেস মানে আবেদন বাতিল নয়, এটা আপনার জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া দ্বিতীয় একটা সুযোগ, সেকেন্ড চান্স এই টাকাটা পাওয়ার জন্য, আপনার আবেদন অ্যাপ্রুভাল করার জন্য বা বউয়ের হাত থেকে বাঁচানোর জন্য। প্রথমত কানেক্টিভিটি, আপনার এলাকার ভিডিওতে গিয়ে খোঁজ নেবেন বা মোবাইল নাম্বার সচল রাখুন, বা আপনার অচেনা নাম্বার থেকেও ফোন কল আসতে পারে, ঠিক আছে? তবে ইম্পর্টেন্ট ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে দুবার ভাববেন। সঠিক তথ্য, এইবার যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু সঠিক তথ্য দেবেন, না হলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। আর তুমি বর্তমানে তোমার লোকাল যে সরকারি অফিস, বিডিও অফিস বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, সেখানে গিয়ে খোঁজ নিতে পারো যে তোমার এলাকায় কিভাবে ভেরিফিকেশন হচ্ছে। তো এইবার সঠিকভাবে ভেরিফিকেশন করলে তোমার ফর্ম অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেতে থাকবে। আশা করি সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো প্রকার ডাউট থাকে কমেন্ট করে জানাও, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।